আমার গন্তব্য আজকে আমার ইউনিভার্সিটি, কারণ আমার আজকে এক্সাম আছে। আমি ঘেমে একদম ভিতরে চুপচুপা হয়ে আছি। হাইটা টানা দিতেছে, দেখছেন? টেরেট টেরেট টেরেট। ওকে, ফাঁকা। ও, গাড়িটা আমার সে লাগে ভাই, এই গাড়িটা সে লাগে, কিন্তু এটা তো হাতি, এটাকে হাতি পালার সমান। অনেক এক্সপেরিমেন্ট চালানোর পরে আর কি মূলত ফাইনালি ভিডিও করা শুরু করলাম। বিশাল লাইন, বিশাল লাইন। গতকালকে বাইক সার্ভিস করার পরে এই যে এটা যে ঝোল বেরোচ্ছে, কারণ ওই যে লিকুইডটা এখানে আছে হয়তো বা। ও ও না, আমি হতাশ। আচ্ছা, বহু কাপঝাপ করে হইলো না, আসলে ওনারা দিবে না কোনোভাবেই। ও, গাড়িটা তো পাঙ্কু। আজকে অনেক গরম লাগতেছে, মানে এত ঘামতেছি, আমি কি বলবো। এদিকে আসা ঠিক হয় নাই। বাহিরে আজকে বেশ গরম, আমি ঘেমে একদম ভিতরে চুপচুপা হয়ে আছি। আর একটু সিস্টেম করে না গেলে আসলে রাস্তাঘাটে এমনি জ্যাম পোহাতে হবে। আমার গন্তব্য আজকে আমার ইউনিভার্সিটি, কারণ আমার আজকে এক্সাম আছে। এক্সাম আমার 11টা 15 থেকে। অলরেডি বাজে কটা, 10টা 13 বাজে। আশা করি টাইম মতো যেতে পারবো। দেখেন, আমাকে একটু অন্য দিক দিয়ে ঢুকতে হলো। এখন আমি সিস্টেমে টান দিয়ে চলে যাব, বনানী হয়ে মিরপুর দিয়ে চলে যাব, হাতের বাম দিয়ে ঢুকে ফ্লাইওভার দিয়ে চলে যাব। হাইটা টানা দিতেছে, দেখছেন? মানে ঘুম থেকে ওটা কঠিন টানা দিতেছে, অথবা অলস ছুটাইতেছে, বসেছিল। টেরেট টেরেট টেরেট। ওকে, ফাঁকা। ও ও ও ও ও ও ও দেখছেন কী অবস্থা করছে? একদম ভেজা। এর উপর দিয়ে স্যাত করে চলে যায় একদম। এই পানির উপর দিয়ে জোরে গেলে কাদা পানি আমার কাপড়ে অথবা বাইকের পিছন দিয়ে উঠে আমার পিঠেও লাগতে পারে।
ঠান্ডা বাতাস গায়ে লাগতেছে আর সেই লাগতেছে, সেই ফিল ভেজা ঘামে। ওকে, আমি ডানে যাব মামা, ইন্ডিকেটর দেওয়া আছে, দেখে শুনে আসো পিছন থেকে। বাস, এরপর টান। আমার আজকের গন্তব্য আশুলিয়া, খাগান, কারণ ওখানে আমার ইউনিভার্সিটি। আমার আজকে এক্সাম আছে, মিড এক্সাম। তো এই এক্সামটা আমার বাকি ছিল, ঈদের আগে হওয়ার কথা ছিল, বিভিন্ন কারণে আসলে এটা হয়ে ওঠে নাই, বিভিন্ন কারণে পেছাতে হয়েছে। তো এক্সাম দিতে যাচ্ছে আর কি। ও, গাড়িটা আমার সে লাগে ভাই, এই গাড়িটা সে লাগে, কিন্তু এটা তো হাতি, এটাকে পালার হাতি পালা সমান। ইঞ্জিন অয়েল লাগে অনেক, আবার মাইলেজও কম। আসলে এটাকে পালার মতো আমার অ্যাবিলিটি এখনো হয় নাই, কিন্তু গাড়িটা দেখেন সেই। চলেন দেখি, এটা দেখ, সেই লাগে ভাই, সেই। ও, এটা যে ক্যামেরাতে আমাকে দেখতে পাচ্ছেন, এটি DJI Action 6 কম্বো। আর যে মাইকে শুনতে পাচ্ছেন সেটা DJI মাইক মিনি সিঙ্গেল ট্রান্সমিটার। এই দুটার কম্বিনেশনে আমি মূলত ভিডিওটি বানাচ্ছি। আর DJI মাইক মিনিতে একটা ঝামেলা আছে, কারণ মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে আপনাকে মাইকটা একদম মুখের কাছাকাছি, যদি আরও ডিটেল বলি সেটা হচ্ছে আপনার মুখ থেকে মাইকের ডিস্টেন্স হবে 3 ইঞ্চি বা 4 ইঞ্চির, এরকম হয়। এর বেশি তো গ্যাপ থাকে না হেলমেটের মধ্যে, তাই না? তো এত ক্লোজ থেকে যদি আপনি অডিও দেন বা যদি আপনি একটু জোরে কথা বলেন, তাহলে তো অডিও একদম ফেটে চুরমার হয়ে যাবে। তো এই সমস্যাটা আমি মূলত ফেস করতেছিলাম। তো অনেক ঘাটাঘাটি করে, অনেক রিভিউ দেখার পরে আমি এটা সলভ করেছি। সেটা হচ্ছে যে এটার অডিও যে গেইন, এই অডিও গেইনটা যদি আপনি রিসিভার থেকে, যেহেতু আমাদের রিসিভার নাই, ট্রান্সমিটার, কারণ যারা অ্যাকশন ক্যামেরা ইউজ করেন তাদের ক্ষেত্রে শুধু ট্রান্সমিটার হলেই হয়, রিসিভার লাগে না। তো যেহেতু রিসিভার নাই, রিসিভার থাকলে আপনি ওখান থেকে কমাতে পারতেন, আর আমরা এখান থেকে কমাবো হচ্ছে ক্যামেরা থেকে। তো আমি ক্যামেরা সেটিংস থেকে দেখলাম যে অডিও গেইন আছে এখানে একদম -12, মানে -12 করে দিয়ে অডিওটা রেকর্ড করতে হয়, তাহলে একদম ঠিকঠাক থাকে, কোনো সমস্যা থাকে না। মানে বুঝছেন তো, -12 কতখানি, একদম জিরো। ক্যামেরা থেকে একদম মানে আর নাই, এরপরে নিচে আর এরপরে আর কোনো গেইন কমানোর অপশন নাই -12-এ, Action 6-এ। Action 5-এর ক্ষেত্রে আমি কি জানি না। এই হচ্ছে অবস্থা। তো তারপর থেকে আমার অডিওটা মূলত একদম ঠিকঠাক। আমি বেশ কয়েকবার চেক করেছি, তো ঠিকঠাকই পেয়েছি আর কি, কোনো সমস্যা হয়নি। আর ক্যামেরাটা নিয়েছি আমি 1 সপ্তাহের বেশি হয়েছে, আমি কোনো ভিডিও দিই নাই, কারণ হচ্ছে আমি ক্যামেরাটা নিয়ে এক্সপেরিমেন্ট করতেছিলাম, আমি মাইকটা নিয়ে এক্সপেরিমেন্ট করতেছিলাম, আসলে কিভাবে করলে ভালো হবে, বেটার অডিও আসবে, বেটার ফুটেজ আসবে। আর Action 6-এর একটা ব্যাপার হচ্ছে কি, আমি ওপেন কেটে ভিডিওটা করি, মানে ভিডিওটা একদম ফুল স্ক্রিনে ভিডিও হবে, সেটাকে আমি চাইলে ইউটিউবে দিতে পারবো, চাইলে রিলসে দিতে পারবো, চাইলে স্কোয়ারশেপেও দিতে পারবো। হ্যাঁ, আমি 4K 25 FPS-এ রেকর্ড করি, যেহেতু ঢাকা সিটির মধ্যে। আর যদি হাইওয়েতে থাকি সেক্ষেত্রে আমি 50 FPS-এ রেকর্ড করব, কারণ এটা রিকমেন্ড করে DJI, কারণ বাংলাদেশে আমরা 50 হার্জের যেহেতু বিদ্যুতের লাইনগুলো আমরা চালাই, আর ফ্লিকারিং যেন না হয়, এই হার্জের ক্ষেত্রে আমাদের এই 25 আর 50 FPS রিকমেন্ড করে। তো এই হচ্ছে মূল ফ্যাক্ট। আর হ্যাঁ, যেটা বলতেছিলাম, ভিডিও দিই নাই কারণ আমি এক্সপেরিমেন্ট করতেছিলাম আসলে কোথায় মাউন্ট করলে বেটার হয়। এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে মাউন্টটা করেছি, একদম ফ্রেশ। হ্যাঁ, কোনো কিছু নাই, কোনো ফিতা নাই, কিছু নাই, একদম ফুল ফ্রেশ। অনেক এক্সপেরিমেন্ট চালানোর পরে আর কি মূলত ফাইনালি ভিডিও করা শুরু করলাম।
বিশাল লাইন, বিশাল লাইন। আমি তো ধান্দায় ছিলাম যে আমার গাড়িতে একটু তেল যদি ভরাইতে পারি। আমার গাড়িতে 3 লিটার না, সরি 3 কাঠি তেল আছে। তারপরে আমার একটু ভরাইতে হবে সেফ জোনে থাকার জন্য। আচ্ছা, এই যে ফিলিং স্টেশন সুমাত্রা, আমি যদি ভুল না করি সুমাত্রাই বলে এটাকে। এইদিকে আমার আসা হয় না, খুব কম হয়। ভার্সিটির যাওয়া আসার ক্ষেত্রে আসা হয়, ওরকম একটা খেয়াল করা হয় না এটা কী পাম্প। তো পথে আসার সময় সুমাত্রা থেকে যদি নেওয়া যায় নিয়ে নেব। তো যেটা বলতেছিলাম, তো বিভিন্ন এক্সপেরিমেন্ট করার পরে আসলে আমি এই সিদ্ধান্তে আসছি যে হ্যাঁ, এইভাবে এই সেটআপে এখন ভিডিও করা যায়। আর আমি লগ মানে ডিএম লগে ভিডিও রেকর্ড করি, পরে কালার গ্রেডিং করতে হয় পিসিতে। ভালোই আসে, ভালো লাগলো সব কিছু মিলায় আর কি। আর তবে একটা আফসোস আছে যে যদি একটা 360 থাকতো, সেক্ষেত্রে আমি হয়তো বা এইখানে একটা মাউন্ট করতে পারতাম। আমি সব দিক থেকে মানে 360 অ্যাঙ্গেলে কাভার করতে পারতাম। তারপরে সমস্যা নাই, ইনশাল্লাহ হয়ে যাবে একটা একটা করে। ওয়াও, ভিউটা দেখেন ভাই, সেই সেই ভিউ। ওয়াও, সেই সেই। গতকাল বাইকটা সার্ভিস করার পরে পাংখা সার্ভিস দিচ্ছে এখন আমাকে। এই যে গতকালকে বাইক সার্ভিস করার পরে এই যে এটা যে ঝোল বেরোচ্ছে, কারণ ওই যে লিকুইডটা এখানে আছে হয়তো বা একটু ক্লিন করতে হবে। আর সার্ভিসটা করার পরে গাড়িটা মানে পাংখা সার্ভিস দিচ্ছে। আমি ক্লাচটা করতেছি, এত পানির মতো স্মুথ। N160-র ক্লাচ এমনিতেই অনেক স্মুথ, আর তারপরেও সার্ভিসটা করার পরে তারা WD দিয়ে ক্লিন করে দিয়েছে, যার কারণে একদম সুপার স্মুথ লাগতেছে। হ্যাঁ, ক্যামেরাটা অফ করতে হয়েছিল কারণ আমি মিরপুর DOHS ক্রস করতেছিলাম। যেহেতু রেস্ট্রিকশন আছে, ওনাদের ওখানে ভিডিও করা যাবে না, আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি ভিডিওটি অফ করেছি। করে দিয়েছিলাম। আচ্ছা, যেটা বলতেছিলাম, যখন আমি থ্রোটলটা আনতেছিলাম তখন আমার হাতে যে এই লিকুইডটা লাগে, এটা WD দিয়ে তারা ক্লিন করে দিয়েছিল। গতকালকে আমি সার্ভিস করেছিলাম, আপনারা অনেকে জানেন। আর ক্লাচটা এখন এত স্মুথ হয়েছে। N160-র ক্লাচ তো এমনি আগে থেকে অনেক স্মুথ, আর এটা করার পরে মানে কালকে WD দিয়ে ক্লিন করো তো গতকালকে WD দিয়ে ক্লিন করার পরে এত স্মুথ কি বলবো, মানে নতুনের মতো ফিল পাচ্ছি। আমি প্রতিবারই বাজাজ ফেয়ার থেকে সার্ভিস করে, কারণ তাদের সার্ভিস মাশাআল্লাহ অসাধারণ। তাদেরকে গাড়ি দেওয়ার পরে তারা যখন গাড়িটা নিয়ে কাজ করে, তাদের কাজগুলো যখন দেখি, মানে মন থেকে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে যে আমার গাড়িটার প্রপার কাজ হয়েছে। হ্যাঁ, শুধু একটা কাজ করা হয় নাই, সেখানে আমি এয়ার ফিল্টারটা চেঞ্জ করি নাই, কারণ বাজেটের ঝামেলা ছিল, কারণ এটার দামও আসলে অফিস থেকে অনেক বেশি। আর এই কারণেই মূলত আমি সেখানে নিই না, আমি আফটার মার্কেট নিয়েছি। এটা নিয়ে কথা বলবো না, কারণ ঝামেলা আছে আর কি। অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তারা ইনবক্সে নক দিয়ে কেন করি নাই জানাবো, বাস। ওকে, চলেন অন্য বিষয় বলি। তো যেটা বলতেছিলাম, সার্ভিস করার পরে একদম পাংখা, ভাল লাগতেছে, একদম নতুনের মতো ফিল পাচ্ছি। আর N160 নিয়ে অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনার গাড়িটা কেমন চলতেছে, কী অবস্থা, নাকি ভাই সব ঠিক। এই গাড়ির আমি এখন পর্যন্ত কোনো কমপ্লেন দেওয়ার মতো জিনিস পাই নাই। তবে হ্যাঁ, রিসেন্টলি আমার সাথে যেটা হয়েছে সেটা একটু আপনাদেরকে বলি। আমি রিসেন্টলি ব্যাটারি চেঞ্জ করেছি। কেন চেঞ্জ করেছি? কারণ আমি হঠাৎ করে একদিন বৃষ্টিতে ভেজার পরে গাড়িতে সেলফ দিচ্ছিলাম, সেলফ নিচ্ছিল না। একদম রাস্তার মধ্যে আমি দাঁড়ানো, সে সময় আমার গাড়ি সেলফ নিচ্ছিল না। আমি অন্য বাইকারের সহায়তার আমি গাড়িটা ধাক্কা দিয়ে স্টার্ট করে নিয়ে যাই। পরে যখন চেক করে দেখি ব্যাটারিটা আসলে বসে যাচ্ছে, মানে ব্যাটারির হেলথ একদম নাই বললেই চলে। তো তারপরে আমি আসলে আফটার মার্কেট কিনি নাই, বাইরের কোনো ব্যাটারি কিনি নাই, ইভেন বাজাজের যে অফিসিয়াল ব্যাটারি আছে সেটাও কিনি নাই।
আমি চাচ্ছিলাম এমন একটা ব্যাটারি সলিউশন যেটা দিয়ে আমি নিশ্চিন্তে 4 থেকে 5 বছর চালাতে পারবো। তো সলিউশন হিসেবে যেটা পেলাম লিথিয়াম ফসফেট ব্যাটারি অথবা সোডিয়াম ফসফেট ব্যাটারি। এই ব্যাটারিগুলো হচ্ছে একদম লেটেস্ট জেনারেশনের বাইক স্টার্ট করতে সক্ষম। আর এই যে দেখতে পাচ্ছেন গো গ্যাজেটের যে ব্যাটারি, এটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি। তো এই ব্যাটারিটা লাগানোর পর থেকে আমি একদম চিন্তামুক্ত। বেশি দিন হয় নাই, আমি ঈদের কয়েকদিন পরে 2-3 দিন পরে আমি যখন ঢাকায় ফিরছিলাম তখন এই ব্যাটারিটা তাদের থেকে হাউস থেকে আমি নিয়ে চলে আসছিলাম। তাদের অনলাইন শপ যদিও, কিন্তু তাদের বাসা এবং তারা কারখানা যেখানে তারা কাজ করে এগুলো নিয়ে, সেটা বগুড়াতেই। তো সেখান থেকে নিয়ে চলে আসে। আর আমি আশা করতেছি এই ব্যাটারিটা আমাকে নিঃসন্দেহে আমার কাছে গাড়িটা থাকা পর্যন্ত, এমনিতে তো 5 বছর থাকবেই আশা করি গাড়িটা, আমি অনেক দিনই চালাবো, খুব আশা করে কিনছি গাড়িটা। তো তো ততদিন সার্ভিসটা পাবো আসলে। আর এই সিল্ড অ্যাসিড ব্যাটারি যেগুলো, এগুলোর উপর আমার কোনো ভরসা নাই আর, কারণ আমি ভাই একবার কিনতে রাজি আছি, বারবার কিনতে রাজি নাই। এগুলো নিয়ে আমি দৌড়াতে পারবো না। লিথিয়াম ফসফেটের যে সেলগুলো লাগাইছি আমি, সেগুলো একদম লেটেস্ট, একদম নতুন সেল। তো আশা করা যায় কোনো ঝামেলাই হবে না। কই পাম্পটা আমি ভুলে গেছি আসলে, রাতে আসছিলাম তো। ওরে এই যে তেল দিচ্ছে তো, বিশাল লাইন, বিশাল লাইন ভাই। না, আমি হতাশ। বিশাল লাইন, বিশাল লাইন, তেল দিচ্ছে কিন্তু বিশাল লাইন। এই লাইন ভেঙে তেল নেওয়া অসম্ভব। আচ্ছা, বহু কাপঝাপ করে হইল না আসলে, ওনারা দিবে না কোনোভাবেই। কোনো কাজ হইল না আসলে। এটা কি গেল, কত দ্রুত সে চলে গেল দেখছেন।
এ মামা, একটু ফাঁকা দেন না মামা, ঢুকে যাই, একটু যাইতে দেন। থ্যাংক ইউ। যাক ওনারা আমাকে যাওয়ার সুযোগ করে দিয়েছে, ধন্যবাদ আসলে ওনাদেরকে। সিটি ইউনিভার্সিটি, এই যে সিটির সামনে চলে আসছে, আমারটা পরেরটা। এই জায়গাটা যখন গাড়ি ঘোরায় তো পিছনে তো জ্যাম লাগবেই না। আর আরেকজন দেখেন কি করছে, এরা আর একটা লেন আটকায় রাখছে।
এতে চলে আসলাম ইউনিভার্সিটিতে। দেখি এক্সাম শুরু হবে একটু পরে। জাওয়াদ ভাই, হ্যাঁ বলেন। তারপর বললেন কি অবস্থা? রাফি তো চুপচাপ বিয়ে করলো, হ্যাঁ তাহলে এখন কি হবে? ওতে দাওয়াতও দেয় নাই। ধরা দরকার নাকি? হ্যাঁ, আসলে ধরি। ও আসুক, ওরে ধরে কিছু খাইতে হবে তো। হ্যাঁ, কমপ্লিট বিয়ে করা নাই মানে কি? বুঝলাম না, কি আগে লেখালেখি করছে, বিয়ের লেখালেখি শেষ কিন্তু জামাই মানে সে কাবিন করে নাই? কাবিন হয়েছে তো, জামাই বউ একসাথে থাকছে না? আগে আগে কাবিন করে রাখছে অনেক আগে। ও আর এখন ফাইনালি যায়া মানে আনুষ্ঠানিকতা করছে। আচ্ছা, আনুষ্ঠানিকতাও করছে এবং বউ উঠাই নিয়ে এসছে। মানে এখন কমপ্লিট বিয়ে হইলো আর কি। আমি কি বিয়ে করবো? আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন পিছনে আমার তাসলিম ভাই, তো এই যে তাসলিম জাওয়াদ ভাই, আমি আর তাসলিম ভাই একসাথে আজকে এক্সাম দিয়ে বের হয়েছি। উনি আমার আগেও যদিও এক্সাম দিয়েছে, কিন্তু আমার এক্সাম ছিল একটু পরে, মানে ওনার 1.5 ঘন্টা পরে আর কি। তো উনি অপেক্ষা করতেছিল ক্লাসের জন্য, কিন্তু আমাদের ভার্সিটির পোলাপান তারা নাকি ক্লাস করবে না, ক্লাসে আসবে না, গ্রুপে মেসেজ করতেছি, কারোর রেসপন্স নাই। তো যার কারণে আমরা দুজন বাধ্য হয়ে আসলে চলে যাচ্ছি। আর স্যারকে বললাম, স্যার এই ক্লাসগুলো আসলে অন্য দিন নেওয়া যায় কি না, কী করার, অনলাইনে যদি নেওয়া যায়। অনেকেই আসে নাই, কারণ হচ্ছে আমাদের ক্লাসগুলো আসলে নামাজের পরে, নামাজের আগে অনেকেই আসতে চায় না। কারণ নামাজের আগে যদি আমাদের ক্লাস থাকতো তাহলে ইউনিভার্সিটি বাসেই তারা চলে আসতে পারতো। মানে আমাদের ভার্সিটি বাস পিক অ্যান্ড ড্রপ দেয়। তো যেহেতু পিক করে নাই, অনেক দূর থেকে অনেকে আসে, যার কারণে বাকিরা আসলে ক্লাস করতে আসে না ওইভাবে আলাদা করে। তো এই হলো মূল সমস্যা। কি ঠিক না বলেন? আর আমি বাইক নিয়ে আসছি কারণ হচ্ছে আমি জানি ভার্সিটির বাস ড্রপ দেয় প্রায় 7টার দিকে, রাত 7টা। এতক্ষণ আসলে আমার ভার্সিটিতে থাকা সম্ভব না। আলটিমেটলি আমাকে মেট্রো দিয়েই আবার যেতে হবে বাড়িতে। তো মেট্রোতে যে খরচ, সেটার থেকে আমার বাইক নিয়ে আসাটাই সহজ। এজন্যই মূলত আমি বাইক নিয়ে আসছি। আপনারা হয়তো অনেক নয়েজ পাচ্ছেন, কারণ হচ্ছে আমি আমার
মেইন ভাইজারটা ওপেন করে রেখেছি এবং ইনার যে ভাইজারটা সেটা ওপেন করে আমি আসলে বাইকটা চালাচ্ছি, কারণ ইনার ভাইজারটা শুধুমাত্র চোখটা ঢেকে রাখে, নাক আর মুখ ওপেনে রাখে, বাতাসটা লাগার জন্য আমি মূলত এটা লাগিয়েছি। আচ্ছা, আমি ইনারটা উঠে দিয়ে বাইরেরটাই লাগাই দিচ্ছি আসলে, তাহলে হয়তো বা আপনারা এত নয়েজ পাবেন না। ওকে, ডান। কি পরিমাণ ধুলে উড়াচ্ছে এই ট্রাকটা, এর আগে যেতে হবে। এই যে বুড়িগঙ্গা নদীর একটা শাখা, এটা আসলে, এটা বুড়িগঙ্গা, এটা বুড়িগঙ্গা, হ্যাঁ এটা বুড়িগঙ্গারই একটা শাখা আর কি, যতটুকু জানি এটা বুড়িগঙ্গার একটা শাখা। আপনি বলবেন এই সামনে দেখি।
সামনে তেল নিতে যাবো, আর ওখানে যে একটা মসজিদ পাই সেখানে নামাজ পড়বো। আল্লাহ নামাজটা পাওয়া দিও। সিরিয়ালটা তাড়াতাড়ি ধরতে পারবো, হয়তো এই টাইমটায় ফাঁকাও থাকতে পারে। নামাজের টাইম যেহেতু অনেকে নামাজ পড়তে যাবে, একটু সিরিয়াল কম থাকবে, এই জন্যই মূলত এই টাইমটায় আসা। যেহেতু বাড়িতেই যাবো ভার্সিটি থেকে, এই কারণে আসলে এই টাইমটাতে আসতেছি। এক কাজ করেন, ব্যাগটা আমারে দেন, ওটাও দিতে পারেন, নামাজ পড়ে আসেন। হ্যাঁ, ওকে। ভাইয়া কতখানি করে দিচ্ছে? 300? কি কয়? দিচ্ছে নাকি বন্ধ? শুনলাম তেলের বদলে নাকি হাওয়া ঢুকতেছে। হাওয়াই যাচ্ছে আর কি, জানেন ভাই। আমরা এমনি শেষ। বলি আপনি 20-30 টাকা দিলে লাভ নাই, এগুলো কিন্তু খালি হাওয়া, লাভ নাই। টাকাটা থানা গেছে কিন্তু। দেখছেন ভাইরা 100 রাখছেন? হ্যাঁ রাখছে। আটকা না না, আপনার ওনার দাবি আছে। আবার কিসের টাকায় ধরে দিয়ে দেন ভাই। টাকায় দে। টাকা দাও। খালি বাতাস যাইতেছে ভাই, আপনারা ওয়াদা চাইতে বাতাস বাতাস দেন, বাতাসই দেন। 500 500? 300 সমস্যা নেই খালি বাতাস নিয়ে বাতাস দেন গুটি যায়। টাকা শুধু নষ্ট করতেছে। আশা করুক ভেটটা হয় না সবাই সেই ওনার টাকা আসলে দিবে তো টাকা উঠতেছে। মিটার উঠতেছে। দেখছেন অলরেডি 200 টাকা তেল চলে গেছে, কিন্তু তেল নাই। গেছে? এই যে খাইলেন, আরে ভাই চুপ করুন। দেখছেন এই যে এই 300 টাকা তেল গেছে। আরো নিবেন, তেল নিবেন, বারবার মাইকে চিল্লে বলতেছে না, দেখছেন ভাই কত কিছু দেখেন। চিল্লায় বলছে, যাক বলেন চিল্লায় বলছে 300 টাকা তেল দিয়েছেন, এখানে 100 টাকা তেলও গেছে না। ভালো ভাই জান 100 টাকা তো দেন ভাই। তাই না? 100 টাকা তেলও যায় নাই। ভাই এটা ভাই ঠিক আছে, ঠিক আছে। ভাই হাওয়া নেবেন, কেউ হাওয়া নেবেন? ওকে, আল্লাহ বাঁচাচ্ছে, তেল নেই নাই, হাওয়া আসছে।
এই যে সেবা থেকে বের হলাম, তেল নাই, তেলের বদলে হাওয়া আসতেছে। বাইকারদেরকে বারবার মাইকিং করে বলতেছে যে বাইকারদেরকে বারবার মাইকিং করে বলতেছে যে তেল নাই, তেল নাই, তারপরেও তারা তেল নেবে। তো বাধ্য হয়ে যখনই তেল দিচ্ছে, আমি নিজের চোখে দেখলাম যে মেশিন রিডিং আসতেছে, মেশিনে যে তেল আসতেছে সর্বোচ্চ 100 থেকে 150 টাকার তেল পাইছে ইনি, কিন্তু 300 টাকার তেল মেশিনে দেখাচ্ছে। পুরো লস। যাই হোক, কি আর করার, বাংলাদেশে এই টাইমে তেলের ক্রাইসিস চলতেছে। আসলে সবাই মরিয়া হয়ে আছে কিভাবে তেল নেওয়া যায়। মাদারি কেমনে গাড়ি চালায়, হ্যাঁ? ওর এই জায়গাটা ওভারটেক করাই লাগলো। কি পরিমাণ ধুলা ভাই! নাকের মধ্যে মনে হয় ঘপ ঘপ করে ঢুকতেছে।
এই যে মিরপুর সুপারলিংক পরিবহন, পরিস্থান পরিবহন, এগুলো সরকারি রাস্তাকে নিজের বাপের রাস্তা মনে করে। রাস্তার উপর গাড়ি রেখে গাড়ি রিপেয়ার করবে, গাড়ি রং করবে, গাড়ি সার্ভিস করবে, সব করবে এরা। এখানে একটা পাম্প আছে, দেখি এটাতে দিচ্ছে কিনা, মনে তো হয় দিচ্ছে। সুমাত্রাতে তেল দিচ্ছে। বাইকের সিরিয়াল কত থেকে?
বিশাল সিরিয়াল। এইখানে একটা সার্কেল আছে, এই যে সার্কেলটা দেখতে পাচ্ছেন, এই রাউন্ড সার্কেল এমনভাবে মোড় মারে এই জায়গাটা, আগে থেকে স্লো করে নিতে হবে। বাস ঘুরলে বেশি মানে পাক লাগে, মনে হচ্ছে কী রে এত। হ্যাঁ হ্যাঁ, একদম সুন্দর পেঁয়াজ। হ্যাঁ, আমাদের যখন ইউনিভার্সিটি বাস এই পেঁয়াজটা ঘুরতো খুব ভালো লাগতো, পুরো বাস একদম ডান দিকে চেপে যেত, মানে আমাদেরকে ডান দিকে বারবার পুশ করতো। টান দিয়ে শান্তি, পুরো ফাঁকা। সামনে একটু জটলা আছে মনে হচ্ছে।
পিলিয়নের হেলমেট নাই, কারণ ওনার আসলে আসার প্ল্যান ছিল না। আর আমি হেলমেট নিয়ে ঘুরি না। আমার ওয়াইফ বাসা থেকে বের হওয়ার সময় সে হেলমেট মাথায় পরে বের হয়, যার কারণে আমার আসলে হেলমেটের প্রয়োজন হয় না। আর আমার অন্য কেউ নেই যে আমার আসলে বাইকে রাইড করবে। আজকে বিশেষ কারণবশত আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড ওনাকে নিতে হয়েছে একটু এগিয়ে দেওয়ার জন্য, তো যার কারণে আসলে হেলমেটটা নাই। আমি দুঃখিত, হেলমেট ছাড়া ওনাকে নিতে হয়েছে। দেখি একটু সিস্টেমে যাই যেন ঝামেলায় না পড়তে হয়। ট্রাফিক পুলিশ যদিও আইন ভঙ্গ করে ফেলেছে অলরেডি, পুলিশের ভয় করে লাভ কি। তারপরে তো কেউ চায় না মামলা খাইতে, তাই না? যদিও আমার তাকে হেলমেট ছাড়া নিতে হয়েছে। হাতের ডানে মহাখালী ফ্লাইওভার, আর এদিকে হচ্ছে মহাখালী, অথবা আপনি গুলশানের রোডে যেতে পারবেন বা কারণ বাজারের দিকেও যেতে পারবেন, নিচ দিয়ে আর কি। তো আমরা ঢুকবো হাতের বামে। হ্যাঁ, শুনেন, আপনি এখান থেকে আলিফে চড়ে লিঙ্ক রোড নামবেন, লিঙ্ক রোড পার হলেই তো যেখানে ইচ্ছে যেতে পারবেন। কারণ আমি এদিকে আগালাম না, গুলশানে ট্রাফিক পুলিশ আছে, আর এদিকে ফাঁকা এই টাইমটায়, বুঝছেন? এই জন্য আমি রং করাটা বুঝলেন না, চোখের সামনে পড়া ঝামেলা। আমি জানি এইদিকে ঝামেলা হবে না আমার, এই টাইমটা ফাঁকা থাকে, বুঝতে পারছেন? ঠিক আছে, এই যে আপনি চাইলে এইটুকু একটু হেঁটে যেতে পারেন, অথবা এখানে দাঁড়াইলেও আলিফ চলে আসবে। হ্যাঁ, ওকে ভাই, ঠিক আছে, ওকে। অবশেষে চলে আসলাম